প্রত্যেকে স্বাগত। আজ আমরা আলোচনা করব ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম সম্পর্কে। আমরা আগে টিউটোরিয়ালেতে মাইটোকন্ড্রিয়ার আল্ট্রাস্ট্রাকচার সম্পর্কে পড়েছি এবং মাইটোকন্ড্রিয়ার যে বিশেষ একটি কাজ এটিপি উৎপাদন করা, যার জন্য মাইটোকন্ড্রিয়াকে আমরা বলেছি পাওয়ার হাউস অফ সেল। তো এই এটিপি কিভাবে উৎপাদিত হয় সে সম্পর্কে আমরা আজকে জানব। তো প্রথমেই এই ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম অর্থাৎ মাইটোকন্ড্রিয়ার যে ইনার মেমব্রেন আমরা জানি, সেই ইনার মেমব্রেনের মধ্য দিয়ে কিভাবে ইলেকট্রন ট্রান্সপোর্টেড হয়, স্থানান্তরিত হয় এবং আলটিমেট এটিপি উৎপাদিত হয় সে সম্পর্কে জানব। তো প্রথমেই জেনে নিই মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেনেতে এই ইলেকট্রন ট্রান্সপোর্ট করার জন্য ঠিক কী কী কমপ্লেক্স উপস্থিত। আমরা একবার দেখে নিই যে মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে যে ক্রিস্টির কথা আমরা জানি, এই ক্রিস্টিতে কতগুলি F0F1 পার্টিকেল থাকে। এই F0F1 পার্টিকেলগুলি মূলত এডিপি এবং পিআই অর্থাৎ ইনঅর্গানিক ফসফেট এদেরকে যুক্ত করে এনার্জি রিচ মলিকুল এটিপি উৎপাদন করতে সাহায্য করে। ক্রিস্টির এই অংশটি হলো ইনার মেমব্রেন। আমরা জানি দিস ইজ আউটার মেমব্রেন, এটিকে আমরা আউটার মেমব্রেন বলবো। দিস ইজ ইনার মেমব্রেন এবং এটি ছিল পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেস। পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেস। ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের প্রথমে যে কমপ্লেক্সগুলি নিয়ে আমরা আলোচনা করব সেগুলি হলো 5টি কমপ্লেক্স। আমরা এই ইনার মেমব্রেন বরাবর 5টি কমপ্লেক্সকে আমরা দেখব। কমপ্লেক্স 1, কমপ্লেক্স 2, কমপ্লেক্স 3, কমপ্লেক্স 4 এবং কমপ্লেক্স 5। এটির লিপিডের বাইলেয়ার, অবশ্যই লিপিড মলিকিউল দেখতে পাচ্ছি। দিস ইজ লিপিড হেড এবং টেল রিজিয়ন। একই রকমভাবে দিস ইজ হেড রিজিয়ন এবং টেল রিজিয়ন। এই টেল রিজিয়নগুলি হাইড্রোফোবিক আমরা জানি এবং হেড রিজিয়নগুলি হলো হাইড্রোফিলিক ইন নেচার। তো এই দ্বিস্তরীয় যে মেমব্রেনের গঠন, এই দ্বিস্তরীয় মেমব্রেনেতে কমপ্লেক্সগুলি ঠিক কীভাবে অবস্থান করে। এখন কমপ্লেক্স 1-এ যাকে আমরা মূল বলবো যে দিস ইজ NADH কোএনজাইম কিউ রিডাক্টেজ। এটি হলো একটি কমপ্লেক্স যার মলিকিউলার ওয়েট নিয়ার অ্যাবাউট 850,000, 850,000 মলিকুলার ওয়েট। NADH কোএনজাইম কিউ রিডাক্টেজ এই এনজাইম কমপ্লেক্সটিতে আমরা মূল যে এনজাইমটি দেখব তা হলো NADH ডিহাইড্রোজিনেজ এনজাইম। ডিহাইড্রোজিনেজ, যাই হোক কমপ্লেক্স 1-এর ক্ষেত্রে তাই দিস ইজ NADH ডিহাইড্রোজিনেজ এনজাইম। তার ক্ষেত্রে আমরা আরও এই কমপ্লেক্সে দেখব NHI নন হিম আয়রন এবং ফেরাস সালফার যে সেন্টার অর্থাৎ FES সেন্টার, এটা আমরা দেখব। আর এই এনজাইম কমপ্লেক্সে মূল প্রোস্টেটিক গ্রুপ হিসাবে দেখব FMN, যাকে আমরা বলবো ফ্ল্যাভিন মনোনিউক্লিওটাইড বা FMN। এই ফ্ল্যাভিন মনোনিউক্লিওটাইড এটি প্রোস্টেটিক গ্রুপ হিসাবে এনজাইমের সাথে সংযুক্ত অবস্থায় থাকবে। আমরা কমপ্লেক্স 1-কে যদি মেমব্রেনের মধ্যে দেখি তাহলে দেখব এটি একটি ট্রান্সমেমব্রেন স্ট্রাকচার অর্থাৎ মেমব্রেনের দুটি অংশ জুড়ে অবস্থান করবে। এটি আমরা যদি ক্রিস্টির ক্ষেত্রে ধরে নিই, দিস ইজ আমরা জানি যে একটা M সাইড এবং C সাইড থাকবে। দিস ইজ C সাইড অ্যান্ড দিস ইজ M সাইড। তো এই মেমব্রেনের অংশটিকে যদি আমি বড় করে দেখি তাহলে এই অংশটি দেখব অবশ্যই। তো এখানেতে একই রকমভাবে দিস ইজ C সাইড অর্থাৎ ভেতরের দিকের অংশ, আর দিস ইজ M সাইড অর্থাৎ ম্যাট্রিক্সের দিকের অংশ। তো আমরা C সাইড থেকে ম্যাট্রিক্স সাইড এই পুরো অংশটা জুড়েই মেমব্রেনকে ট্রেভার্স করে এই কমপ্লেক্সটি অবস্থান করবে এবং ম্যাট্রিক্সের দিকে NADH এটা তৈরি হবে। যদি আমি এটাকে ভাঙতে থাকি NAD+H+, এটা আমরা এরকম সাইক্লিক্যালি চলতে দেখব যখন TC চক্র সংঘটিত হবে। ব্যাস। নেক্সট আমরা দেখব কমপ্লেক্স 2। কমপ্লেক্স 2 যাকে আমরা বলবো সাকসিনেট কোএনজাইম কিউ রিডাক্টেজ, যার মলিকিউলার ওয়েট 97,000 এবং এটি অবশ্যই একটি সাকসিনেট ডিহাইড্রোজিনেজ এনজাইম। এই সাকসিনেট ডিহাইড্রোজিনেজ এনজাইমের সাথে আমরা অবশ্যই ফেরাস সালফার সেন্টার দেখব এবং প্রোস্টেটিক গ্রুপ হিসাবে আমরা দেখব FAD ফ্ল্যাভিন অ্যাডেনিন ডাই নিউক্লিওটাইড। কমপ্লেক্স 2-কে যদি আমরা মেমব্রেনে দেখি তাহলে এটি মেমব্রেনের M সাইডে অবস্থান করবে। দিস ইজ কমপ্লেক্স 2। এখন সরাসরি হাইড্রোজেন অ্যাটমকে যদি আমরা ধরি, এই হাইড্রোজেন অ্যাটম
এক্ষেত্রে একটি ইলেকট্রন এবং একটি প্রোটন এই দুটি অংশ দ্বারা গঠিত, একটি ইলেকট্রন এবং একটি প্রোটন। এই কমপ্লেক্সগুলি যেহেতু ইলেকট্রনকে ক্যারি করবে, আমরা বললাম যে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম যখন আমরা আলোচনা করছি, এগুলি ইলেকট্রনকে ক্যারি করবে, ফলে হাইড্রোজেনের যে প্রোটন অংশটি, H প্লাস অংশটি, এটি কিছু কিছু কমপ্লেক্স থেকে ফ্রম এম সাইড টু সি সাইড, অর্থাৎ দিস ইজ পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেস, এই অংশটা পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেস, এই পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেসেতে প্রোটনকে পাম্প আউট করবে, অর্থাৎ হাইড্রোজেন যে অ্যাকসেপ্ট করবে, এই হাইড্রোজেন থেকে ইলেকট্রন এবং প্রোটন এই দুটি অংশে প্রথমে বিভেদিত হবে, পৃথকীকৃত হবে। ইলেকট্রনটি কমপ্লেক্স 1 থেকে কোএনজাইম কিউবে গিয়ে পৌঁছাবে, বা এফএডি বা কমপ্লেক্স 2 থেকে কোএনজাইম কিউতে গিয়ে পৌঁছাবে, এবং এফএডি প্রোটনকে সরাসরি আমরা পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেসেতে ট্রান্সফার করতে দেখব না, কিন্তু কমপ্লেক্স 1 থেকে প্রোটন পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেসে আসবে, অর্থাৎ পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেসে যে প্রোটন গ্রেডিয়েন্ট তৈরি হবে তাতে একটি কমপ্লেক্স 1 এর ভূমিকা থাকবে। অর্থাৎ এক্ষেত্রে মোর এফিসিয়েন্ট যদি আমরা ধরে নিই, দিস ইজ কমপ্লেক্স 1 দেন দ্যাট অফ কমপ্লেক্স 2। নেক্সট আসি কমপ্লেক্স 3। কমপ্লেক্স 3ও তাই, আমরা যদি মেমব্রেনের ক্ষেত্রে দেখি তাহলে এটিও মেমব্রেনকে ট্রেভার্স করে অবস্থান করবে, অর্থাৎ বোথ আমরা সি সাইড এবং এম সাইড এই দুটো অংশ জুড়েই দেখবো কমপ্লেক্স 3 কে। কিন্তু এক্ষেত্রে আমরা সরাসরি ইলেকট্রনকে কমপ্লেক্স 1 থেকে 3 তে বা 2 থেকে 3 তে ট্রান্সফার হতে দেখব না, এটি ইন্টারমিডিয়েট একটি মোবাইল ক্যারিয়ার, যাকে আমরা বলবো কোএনজাইম কিউ, যাকে আমরা ইউবি কুইনন বা ইউকিউ বলবো, এই মোবাইল ক্যারিয়ারের মাধ্যমে ট্রান্সফার হতে দেখব। অর্থাৎ কমপ্লেক্স 1 থেকে ইউবি কুইনন হয়ে কমপ্লেক্স 3 তে এবং কমপ্লেক্স 2 থেকে ইউবি কুইনন হয়ে কমপ্লেক্স 3 তে ইলেকট্রন ট্রান্সফার হবে, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। বেশ, কমপ্লেক্স 3 যদি স্ট্রাকচার আমরা দেখি তাহলে কি দেখব না, দিস ইজ সাইটোক্রোম সি রিডাকটেজ এনজাইম, এর মলিকুলার ওয়েট 280,000 বা 280,000। এক্ষেত্রে আমরা দুটি এনজাইমের কথা দেখব, দিস ইজ সাইটোক্রোম বি এবং সাইটোক্রোম C1। তার মোট সাইটোক্রোম বি, যদিও সাইটোক্রোম বি কে আমরা ভাগ করতে পারি সাইটোক্রোম বি কে সাইটোক্রোম বিটি, যাই হোক, এবং সাইটোক্রোম C1 এটি হলো কমপ্লেক্স 3 মূল উপাদান। কমপ্লেক্স 3 এর ক্ষেত্রে আমরা দেখব যেহেতু ইলেকট্রনকে ট্রান্সফার করবে, ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে, কমপ্লেক্স 3 থেকেও আমরা আবার প্রোটনকে ট্রান্সপোর্টেড আউট হতে দেখব পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেসে। নেক্সট আসবো আরো একটি মোবাইল ক্যারিয়ার, দিস ইজ সাইটোক্রোম সি। সাইটোক্রোম সি ইলেকট্রনকে ট্রান্সফার করবে কমপ্লেক্স 3 থেকে কমপ্লেক্স 4 এ। সাইটোক্রোম সি কিন্তু অবস্থান করবে আমরা মেমব্রেনের সি সাইড অঞ্চলতে, অর্থাৎ মেমব্রেনের যে সি সাইড, সেই সি সাইডে আমরা দেখবো সাইটোক্রোম সি কে, এটি এম সাইডের দিকে থাকবে না। ঠিক একই রকম ভাবে এফএডির ক্ষেত্রে আমরা দেখেছি মেমব্রেনের এম সাইডের দিকে, এবং কোএনজাইম কিউ ইউবিকুইনন যেটা আমরা বলছি সেটি মেমব্রেনের ক্ষেত্রে সি সাইডের দিকে। বেশ, এখন সাইটোক্রোম সি থেকে ইলেকট্রন ট্রান্সপোর্টেড হবে কমপ্লেক্স 4 এ। কমপ্লেক্স 4 আবার দুটি অংশ দ্বারা গঠিত, এটি অবশ্যই মেমব্রেনকে ট্রেভার্স করে ফ্রম এম সাইড টু সি সাইডেতে অবস্থান করবে। এক্ষেত্রে আমরা দেখব সাইটোক্রোম এ এবং সাইটোক্রোম A3। এখন সাইটোক্রোম এ এবং সাইটোক্রোম A3 ছাড়াও এখানে আমরা আরো দুটি উপাদান দেখব, সেগুলি হলো কোপার আলফা, সিউ আলফা এবং কোপার বিটা। এখন আমরা স্ট্রাকচার দেখে নিই কমপ্লেক্স 4 এর ক্ষেত্রে। কমপ্লেক্স 4 এর ক্ষেত্রে দিস ইজ সাইটোক্রোম সি অক্সিডেজ, যার মলিকুলার ওয়েট 200,000। এখানে আমরা দেখব সাইটোক্রোম এ, সাইটোক্রোম A3, কোপার আলফা এবং কোপার বিটা, এই চারটি উপাদান। বেশ, নেক্সট আমরা আসবো কমপ্লেক্স 5। কমপ্লেক্স 5 এবং F0F1 পার্টিকেল, দিস ইজ সেম, অর্থাৎ কমপ্লেক্স 5টি হলো F0F1 পার্টিকেল। এখন কমপ্লেক্স 5 কে যদি আমরা মেমব্রেনের ক্ষেত্রে দেখি, এটিও অবস্থান করবে ট্রেভার্স করে পুরো মেমব্রেনটিকে ফ্রম এম সাইড টু সি সাইড। এখন সি সাইডের মধ্যে কমপ্লেক্স 4 তে আমরা দেখেছি যে একটি প্রোটন ট্রান্সপোর্টেড আউট হয়েছে, ফলে সি সাইডেতে প্রোটনের একটা গ্রেডিয়েন্ট তৈরি হবে, প্রোটনগুলি মুভ করবে থ্রু কমপ্লেক্স 5 ফ্রম সি সাইড টু এম সাইড। এখন এই যে প্রোটনগুলি মুভ করছে, এর ফলেই এম সাইডেতে আমরা দেখব এডিপি এবং পিআই তার ফসফোরাইলেশন ঘটবে এবং এটিপি ফর্ম করবে। আর প্রোটন মুভ করার ফলে যে H+ আয়ন মুভ করলো, এই H+ আয়ন 2H+
মলিকুলার যে অক্সিজেন তার সাথে বিক্রিয়া করে তৈরি করবে জল। অর্থাৎ আমরা ইলেকট্রনকে সবসময় দেখব মোর ইলেকট্রিক্যালি নেগেটিভ এই উপাদানগুলিতে পরপর সঞ্চারিত হবে এবং আলটিমেট অক্সিজেন পর্যন্ত এসে পৌঁছাবে, দিস ইজ মোর নেগেটিভ। এখন এই কমপ্লেক্সগুলি তাহলে ইলেকট্রন ট্রান্সপোর্টের ক্ষেত্রে প্রধান ভূমিকা গ্রহণ করবে। কমপ্লেক্স 5 এর ক্ষেত্রে আমরা দুটি অংশ দেখব, দিস ইজ এটিপি এইচ, অবশ্যই দিস ইজ F0 F1 পার্টিকেল, আমরা জানি মলিকুলার ওয়েট 360,000-এর মতো, এবং এর F1 এবং F0 দুটি অংশ, F1 বা মস্তক অংশ এবং F0 বা ভূমি অংশ। তাহলে আমরা জানতে পারলাম যে কি কি কমপ্লেক্স মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেন জুড়ে অবস্থান করে এবং কমপ্লেক্সগুলি ঠিক গঠন কি রকম এবং এই কমপ্লেক্সগুলি মেমব্রেনের ঠিক কোন জায়গাতে অবস্থান করে। এখন চলে আসি ইলেকট্রন ট্রান্সপোর্ট মেকানিজম বা ঠিক কিভাবে এই কমপ্লেক্সগুলির মাধ্যমেতে ইলেকট্রন স্থানান্তরিত হয় এবং আলটিমেট এটিপি তৈরি করে সে সম্পর্কে আলোচনায়। প্রথমে যে হাইড্রোজেন উৎপাদিত হয় ক্রেবস চক্রে এবং অন্যান্য বিক্রিয়াতে, সেগুলি NAD+ এবং FAD সংগ্রহ করার পরেতে তাদের পরিবর্তন ঘটে, অর্থাৎ NAD+ পরিবর্তিত হয় NADH-তে এবং FADH2-তে কনভার্টেড হয়। এখন এই যে হাইড্রোজেন মলিকিউল, এটি ভেঙে H+ একটি প্রোটন এবং একটি ইলেকট্রন এতে কনভার্টেড হয়। এবং আমরা আগে আলোচনা করেছি যে কমপ্লেক্স 1 এবং কমপ্লেক্স 2 থেকে ইলেকট্রন পরবর্তীকালে আমরা দেখব যে থ্রো কোএনজাইম Q ট্রান্সপোর্টেড হয় এবং এটি কমপ্লেক্স 3-তে গিয়ে পৌঁছায়। এখন এই হাইড্রোজেন এবং ইলেকট্রন ঠিক কিভাবে কুইনন চক্রের মাধ্যমে, অর্থাৎ কোএনজাইম UQ কুইননের মাধ্যমে কিভাবে পরবর্তী কমপ্লেক্সে গিয়ে পৌঁছায় সেটা একটু দেখে নিই। আমরা কুইনন চক্রের ক্ষেত্রে এই অংশগুলি দেখব। তিনটি অবস্থাতে আমরা কুইননকে থাকতে দেখব। একটি হলো কিউ ফর্মেতে, অর্থাৎ কিউ ফর্ম, যেটিকে আমরা বলবো এটি ফুললি অক্সিডাইজড কুইনন, এবং আবার আমরা দেখব QH ফর্মে, যেটিকে আমরা বলবো সেমি কুইনন এই ফর্মে দেখব, এবং QH2 অর্থাৎ হাইড্রোকুইনন এই অবস্থায় দেখব। এখন এই যে হাইড্রোজেন মলিকিউল H+ আয়ন এবং ইলেকট্রনেতে পৃথকীকৃত হয়েছিল, এই প্রোটনগুলি সাধারণত এম সাইডের যে ম্যাট্রিক্সের তরল অংশ তার মধ্যে দ্রবীভূত অবস্থায় থাকে। এবং এক্ষেত্রে আমরা দেখব ইলেকট্রন ফেরাস সালফার যে সেন্টার ছিল সেখান থেকে FeS সেন্টার থেকে ইলেকট্রন কুইনন প্রথমে সংগ্রহ করে এবং মিডিয়াম থেকে একটি প্রোটন সংগ্রহ করে নিয়ে, এই প্রোটনকে সংগ্রহ করে নিয়ে QH-তে কনভার্টেড হয়। দিস ইজ QH, অর্থাৎ একে আমরা বলবো সেমি কুইননতে কনভার্টেড হয়। এবং সামগ্রিকভাবে বিক্রিয়াটি যে সি সাইডে সম্পন্ন হয় সেটি আমরা কমপ্লেক্সের অবস্থান থেকে বুঝতে পারছি, কোএনজাইম কিউ এর অবস্থান থেকে বুঝতে পারছি। বেশ, তাহলে ম্যাট্রিক্সের এখান থেকে আমরা দেখব হাইড্রোজেন আয়নকে সংগ্রহ করছে এবং FeS সেন্টার থেকে ইলেকট্রনকে সংগ্রহ করে কিউ অর্থাৎ কুইনন কনভার্টেড হচ্ছে সেমি কুইনন QH-তে। পুনরায় সাইটোক্রোম বি থেকে একটি ইলেকট্রনকে কুইননকে নিতে দেখব এবং সেখান থেকে আমরা ম্যাট্রিক্স থেকে আরেকটি প্রোটনকে নিতে দেখব এবং QH কনভার্টেড হবে QH2-তে, যাকে আমরা বলবো হাইড্রোকুইনন। এখন এই হাইড্রোকুইনন থেকে প্রোটন সরাসরি এম সাইডেতে আমরা দেখব দিস ইজ ট্রান্সপোর্টেড আউট হচ্ছে, H+ আয়ন হিসেবে বাইরে চলে আসছে এবং এর যে ইলেকট্রন সেটি পরবর্তী যে অঞ্চল বা পরবর্তী অংশ, দিস ইজ সাইটোক্রোম C1-তে ট্রান্সফার করে দেবে। অর্থাৎ কিউ থেকে আমরা দেখব সাইটোক্রোম C1-তে ইলেকট্রন ট্রান্সপোর্টেড হচ্ছে। এবার QH2 পরিবর্তিত হবে তাহলে কিসে? তখন QH অর্থাৎ সেমি কুইনন পুনরায় আবার একটি প্রোটনকে ট্রান্সপোর্টেড আউট করবে এবং সাথে সাথে তার যে ইলেকট্রন সেই ইলেকট্রনকে সাইটোক্রোম বিতে ট্রান্সফার করবে। নেক্সট আমরা দেখব QH কনভার্টেড হয়ে যাবে কিসে? কিউ বা কুইননে, অর্থাৎ পুনরায় কুইননেতে কনভার্টেড ফুললি অক্সিডাইজড ফর্মেতে আসবে, দিস ইজ কুইনন, এবং পুনরায় এই ফেরাস সালফার যে সেন্টার সেখান থেকে আবার কুইনন কি করবে?
না ইলেকট্রন সংগ্রহ করবে এবং মিডিয়াম থেকে হাইড্রোজেন আয়ন অর্থাৎ প্রোটন সংগ্রহ করে এটি আবার সেমি কুইননে কনভার্টেড হবে, দেন আবার হাইড্রোকুইনন। এভাবে চক্রাকারে কুইনন সাইকেল চলতে থাকবে এবং প্রত্যেক ক্ষেত্রে ইলেকট্রনকে দেখব আমরা কুইনন থেকে সাইটোক্রোম C1 এবং সাইটোক্রোম B তে ট্রান্সফার হতে থাকবে। অর্থাৎ এটি একটি খুব গুরুত্বপূর্ণ অংশ যাকে আমরা মোবাইল ক্যারিয়ার বলছি। বোথ ইলেকট্রন এবং প্রোটন এই ইউবি কুইনন চক্রের মাধ্যমে স্থানান্তরিত হচ্ছে। নেক্সট কমপ্লেক্সের কথায় আসি, সেটা হচ্ছে কমপ্লেক্স 3, যেটা সাইটোক্রোম B এবং সাইটোক্রোম C1 দ্বারা গঠিত। সাইটোক্রোম B এবং C কুইনন থেকে ইলেকট্রন পাওয়ার পরেতে এই ইলেকট্রনকে অপর একটি মোবাইল ক্যারিয়ার সাইটোক্রোম C তে ট্রান্সফার করবে। এই সাইটোক্রোম C থেকে পরবর্তীকালে ইলেকট্রন ট্রান্সপোর্টেড হবে কমপ্লেক্স 4 এ। কমপ্লেক্স 4 অর্থাৎ সাইটোক্রোম A এবং A3 আলোচনা করেছি আগেই, দিস ইজ কোপার আলফা এবং কোপার বিটা। এখন কমপ্লেক্স 4 এর মাধ্যমে কিভাবে ইলেকট্রন ট্রান্সপোর্টেড হওয়ার অর্থাৎ কমপ্লেক্স 4 অর্থাৎ আমরা বলেছিলাম যে সাইটোক্রোম C অক্সিডেজ, এই কিভাবে ইলেকট্রনগুলি পরস্পর ট্রান্সফার হয়ে যাওয়ার পরে আলটিমেট মলিকুলার O2 সাথে যুক্ত হয়ে গিয়ে জল তৈরি করবে এবং উপরে যে প্রোটনগুলি আমরা দেখবো সেগুলি প্রোটন মোটিভ ফোর্সের জন্য নিচের দিকে কমপ্লেক্স 5 তে নেমে আসবে এম সাইডেতে এবং এডিপির ফসফোরাইলেশন ঘটিয়ে এটিপি তৈরি করবে, সে সম্পর্কে দেখে নিই। এখন ঠিক আগের সাইটোক্রোম C থেকে ইলেকট্রন পাওয়ার পরেতে A পরিবর্তিত হবে A++ এতে। পরবর্তী যে সেন্টার সেটা হচ্ছে কোপার আলফা সেন্টার। কোপার আলফা সেন্টারকে দান করবে, এটিও সাধারণত আমরা দেখবো দুটি ফর্মে থাকবে, কোপার আলফা প্লাস এবং কোপার আলফা প্লাস প্লাস। ইলেকট্রন পাওয়ার পরেতে কোপার আলফা প্লাস প্লাস কনভার্টেড হবে কোপার আলফা প্লাস এতে। এটি পরবর্তীকালে কোপার বিটাকেও ইলেকট্রন ট্রান্সফার করবে, পরে কোপার বিটা এটিও দুটি ফর্মে থাকবে, কোপার বিটা প্লাস এবং কোপার বিটা প্লাস প্লাস। ইলেকট্রন পাওয়ার পরেতে এটি কোপার বিটা প্লাসে কনভার্টেড হবে। কোপার বিটা প্লাস পুনরায় কোপার বিটা প্লাস প্লাসে কনভার্টেড হওয়ার সময় ইলেকট্রনকে তার ঠিক পরবর্তী অংশ যাকে আমরা সাইটোক্রোম A3 বলবো, সাইটোক্রোম A3 ট্রান্সফার করবে, এটিও দুটি ফর্মে দেখবো, A3+++, ট্রিপল প্লাস, A3++। ইলেকট্রন পাওয়ার পরেতে A3+++ আমরা দেখব দিস ইজ কনভার্টেড ইনটু A3++। অর্থাৎ এক্ষেত্রে ইলেকট্রন নেক্সট ট্রান্সফার হবে কোথায়? এটি ট্রান্সফার হবে বলেছিলাম মোর নেগেটিভ ইলেকট্রিক্যালি, দিস ইজ মলিকুলার O2 অর্থাৎ মলিকুলার অক্সিজেনের সাথে এটা যুক্ত হবে, দিস ইজ O, দ্যাট মিন্স হাফ O2। এই হাফ O2 O মাইনাসে কনভার্টেড হবে, এক্ষেত্রে আমরা দেখব হাফ O2 O মাইনাস এবং H প্লাসের সাথে অর্থাৎ প্রোটন, যেটি কিনা কমপ্লেক্স 5 এর মাধ্যমে প্রোটন মোটিভ ফোর্সের জন্য যে ম্যাট্রিক্স সাইডে এসেছিল এই প্রোটনের সাথে যুক্ত হয়ে গিয়ে অর্থাৎ 2H প্লাস হাফ O2 সমান H2 বা জল তৈরি করবে। এবং কমপ্লেক্স 5 এতে আমরা দেখব যে এখানে যে প্রোটনগুলি পাম্পড আউট হয়েছিল এই প্রোটনগুলি কনসেন্ট্রেশন বেড়ে থাকার জন্য একটি কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট তৈরি হবে। এই কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট তৈরি হওয়ার জন্য এই প্রোটনগুলি কমপ্লেক্স 5 এর মাধ্যমে, যার মধ্যে দিয়ে আমরা একটি প্রোটন চ্যানেল দেখব, এই প্রোটন চ্যানেলটি H+ আয়নগুলি এন সাইডের দিকে আসতে থাকবে। এই প্রোটন মোটিভ ফোর্সের জন্যই এডিপি তার মধ্যে থাকা যে ইনঅর্গানিক ফসফেট পিআই তার সাথে যুক্ত হয়ে গিয়ে এটিপি বা অ্যাডিনোসিন ট্রাইফসফেট তৈরি করবে। এই গেল মোটামুটি ইলেকট্রন ট্রান্সফার হয় এবং কিভাবে এটিপি উৎপাদিত হচ্ছে সে সম্পর্কে আলোচনা। আশা করি বিষয়টি সম্পর্কে তোমাদের একটি ক্লিয়ার ধারণা তৈরি হয়েছে। যদি কোথাও কোনো অস্পষ্টতা থাকে অবশ্যই আমাকে কমেন্টসে জানাও, আমি চেষ্টা করব তোমাদেরকে যথাসাধ্য উত্তর দিতে। আজ এই পর্যন্তই, সুস্থ থেকো, ভালো থেকো।